এমএ ক্লাসের ছাত্ররা আশা করি ভালো আছে। আবার তোমাদের কাছে আমি অঙ্গার নাটক নিয়ে ফিরে এলাম। আমি তোমাদের প্রায় 1 মাস আগে অঙ্গার নাটকটি পড়াচ্ছিল। ধারাবাহিকতা থাকলে অনেক ভালো হতো। যাই হোক, যেহেতু ক্লাসগুলো দেওয়া আছে, আপলোড করা আছে, তোমরা দেখে নেবে। আমি উৎপল দত্তের প্রথম পর্বের নাটক অঙ্গার নিয়ে আলোচনা করেছিলাম। প্রথম পর্বে উৎপল দত্তের রাজনৈতিক আদর্শ, তার মানসিকতা এমনকি তার জীবনী এগুলো সামগ্রিক আলোচনা করেছি আমি। অঙ্গার নাটকটি কেন লিখেছেন, কোন ভিত্তিতে লিখেছেন, তখনকার সমাজ ব্যবস্থা কী ছিল, এগুলো নিয়ে আলোচনা করেছি। এবং অঙ্গার নাটক যে কয়লা খনি শ্রমিকদের নিয়ে লিখিত, সেই কয়লা খনি শ্রমিকদের যে বাস্তব ঘটনা নিয়ে লিখিত সে সম্পর্কে বলেছি। এবং এই নাটকের প্রথম এবং দ্বিতীয় দৃশ্য নিয়ে আলোচনা করেছি। নাটকটি কোনো অঙ্ক বিভাজন নয়, নাটকটি দৃশ্যে বিভাজিত, অর্থাৎ 6টি দৃশ্যে নাটকটি লিখিত। এই 6টি দৃশ্য নিয়ে নাটকটি যেহেতু লিখিত, এর প্রথম ও দ্বিতীয় দৃশ্য নিয়ে আমি গত ক্লাসে আলোচনা করেছি এবং এর আগের ক্লাসগুলোতে আমি পুরা উৎপল দত্ত এবং তার জীবনী এবং এই নাটকের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেছি। আজকে আমি তোমাদের সাথে অঙ্গার নাটকের তৃতীয় এবং চতুর্থ দৃশ্য নিয়ে আলোচনা করব। অঙ্গার নাটক, আমি যেহেতু এই নাটকটি সামগ্রিক আলোচনা করেছি পূর্ব ক্লাসগুলোতে যে কাদের নিয়ে লিখিত, তারপরে একটু তোমাদের রিভাইজ দিয়ে দিচ্ছি। এটি অঙ্গার নাটক হচ্ছে কয়লা খনি শ্রমিকদের নিয়ে লিখিত। উৎপল দত্ত ছিলেন মার্ক্সবাদী, তিনি সাম্যবাদী বিশ্বাসী ছিলেন। মার্ক্সবাদী যারা কমিউনিস্ট, তারা শোষিত বঞ্চিত মানুষদের কথা তুলে আনতেন তাদের দর্শনে, এবং তাদের দর্শনে যারা বিশ্বাসী তাদের সাহিত্যে শোষিত বঞ্চিত মানুষদেরকে নিয়ে লিখতেন। এবং তৎকালীন সমাজ ব্যবস্থায় 1959 সালে যেহেতু অঙ্গার নাটকটি লিখিত হয়েছে এবং ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে 1947 সালে, আমি এই ক্লাস নিয়ে তোমাদের এটা নিয়ে আলোচনা করেছি যে ভারতবর্ষ কোনো আন্দোলনের মধ্যে দিয়ে স্বাধীনতা লাভ করেনি। কেননা যত আন্দোলন হয়েছে, কোনো আন্দোলনই ভারতবর্ষকে স্বাধীনতা নিয়ে আসেনি। ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে চুক্তির মধ্যে দিয়ে, দুটি দেশের ভাগের মধ্যে দিয়ে, একটি পাকিস্তান আর একটি হিন্দুস্তান, ভারতবর্ষ। তো ভারতবর্ষ যেহেতু ভাগের মধ্যে দিয়ে, চুক্তির মধ্যে দিয়ে স্বাধীনতা লাভ করেছে, সেহেতু ভারতের ক্ষমতায় যারা ছিলেন তারা যেন সেই ব্রিটিশ শাসকদের উত্তরাধিকার সূত্রেই সেই স্বৈর শাসকের মানসিকতায় যেন শাসন ক্ষমতায় যারা ছিলেন তাদের মধ্যে বিরাজমান ছিল, এবং তাদের বিপক্ষে ছিলেন কমিউনিস্ট যারা শোষিত বঞ্চিত মানুষের কথা বলতেন। এবং উৎপল দত্ত ভারতবর্ষের ক্ষমতাসীন সরকারের বিরোধী এই কমিউনিস্ট যারা সাম্যবাদের কথা বলতেন তাদের দর্শনে বিশ্বাসী ছিলেন। এবং নাটকের মধ্যে দিয়ে সেই শোষিত বঞ্চিত মানুষের কথাই তিনি সবসময় নিয়ে এসেছেন। এবং বিভিন্নভাবে কমিউনিস্টরা যেমন ভারতীয় সরকার দ্বারা বিভিন্নভাবে লাঞ্ছিত বঞ্চিত হয়েছে, এবং উৎপল দত্ত সেই লাঞ্ছনা বঞ্চনারও শিকার হয়েছেন। তার পরবর্তী নাটকগুলোতে আমরা গেলে এই ব্যাপারে আরো বিশদভাবে আলোচনা করব। তো কয়লা খনির শ্রমিকদের তিনি তার এই নাটকে নিয়ে এসেছেন। তিনি যখন অঙ্গার নাটক লেখেন, বাংলা সাহিত্যে তখনও পর্যন্ত কোনো শ্রমিক মূল চরিত্রে নাটকে ছিল না। উৎপল দত্ত সর্বপ্রথম নাট্যমঞ্চে শ্রমিক আন্দোলনকে নিয়ে আসলেন, কেন্দ্রীয় চরিত্রের শ্রমিকদেরকে নিয়ে আসলেন। একটি বাস্তব ঘটনা, কয়লা খনি শ্রমিকদের জীবনের বাস্তব ঘটনা অবলম্বন করে তিনি তার এই অঙ্গার নাটকটি লিখেছেন। তখন বিহারের ধানবাদ অঞ্চলের একটি কয়লা খনিতে যে দুর্ঘটনা ঘটেছিল, সেই দুর্ঘটনায় অনেক শ্রমিক মারা গিয়েছিল। কয়লা খনির ভিতর আগুনের দুর্ঘটনা লেগেছিল, জল প্রবেশ করেছিল, পানিতে খনির ভিতর পানিতে ডুবে মানুষ মারা গেছে, বিভীষিকাময় অবস্থা, পত্রপত্রিকা নিয়ে লেখালেখি হচ্ছিল। উৎপল দত্ত সরজমিনে সেই দৃশ্যকে দেখেছেন, সেখানকার শ্রমিকের সাথে কথা বলেছেন, এবং সেই বাস্তবতার ভিত্তিতে কয়লা খনি শ্রমিকদের নিয়ে তিনি লিখলেন তার বিখ্যাত নাটক অঙ্গার। অঙ্গার মানে কি? অঙ্গার হচ্ছে কয়লা,
জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। অর্থাৎ পৃথিবীর যে অরণ্য ছিল, যারা সবুজ ছিল, তারা এক সময় মাটির অতলে তারা নিজেদেরকে লুকিয়ে ফেলে এবং আস্তে আস্তে তারা ভূষীভূত হতে হতে কালো কয়লায় পরিণত হয়। কিন্তু তাদের ভিতর থেকে যায় সে অমিত শক্তি, যে শক্তি পৃথিবীর পরিবর্তন করে দিতে পারে। কেননা কয়লা শিল্প বিপ্লবে, ইউরোপের শিল্প বিপ্লবে, এই তৎকালীন 1959 সালের দিকে সে কয়লা সারা পৃথিবীর বিপ্লবে অনেক ভূমিকা রেখেছিল, অনেক কিছু আবিষ্কার করেছিল। যাই হোক, এই অঙ্গার নাটক দিয়ে লেখক প্রতীকের মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছেন যে কয়লার মধ্যে যেমন শক্তি নিহিত থাকে, যে শক্তি পৃথিবীকে আলোকিত করতে, পৃথিবীর সমস্ত অন্ধকার দূর করতে সাহায্য করে, আগুন রূপে উজ্জ্বলিত হয়ে, ঠিক তেমনি খেটে খাওয়া, কয়লায় জীর্ণ শীর্ণ হয়ে কয়লার মতো কালো হয়ে যাওয়া মানুষগুলো, যে শ্রমিক মানুষগুলো, তাদের জীবনের মধ্যেও সে কয়লার মতো অমিত শক্তি, সম্ভাবনাময় শক্তি, জোর শক্তি আছে। যে শক্তিকে যদি আমরা জাগিয়ে দিতে পারি তাহলে পৃথিবীর সকল শোষণ ও বঞ্চনা, বৈষম্য তারা দূর করে ফেলতে পারবে। তাহলে এই শোষিত বঞ্চিত মানুষদেরকে জাগ্রত করার জন্য তৎকালীন নাট্যকাররা গণনাট্যে সাধারণ মানুষের কথা তুলে ধরেছেন, যারা কমিউনিস্টে বিশ্বাসী ছিলেন। এবং উৎপল দত্ত এই কমিউনিস্টে বিশ্বাসী ছিলেন এবং সাধারণ মানুষের কথাই তিনি নিয়ে এসেছেন। অঙ্গার হয়ে যাওয়া সেই কয়লার মানুষ, যাদের জীবন ঝোঁকে দুঃখে একদম কালো হয়ে গেছে ভিতরটা, কিন্তু সেই ভিতরের মধ্যে অমিত আগুন বা তাদের মধ্যে একটা সম্ভাবনা শক্তি, তারা যদি একত্রিত হয়ে আবার তাদের বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাহলে পৃথিবীর যাবতীয় অন্ধকার, কয়লা যেমন সকল অন্ধকার দূর করে দেয়, তারা সব দূর করে দিতে পারবে। এর জন্য এই নাটকের নাম অঙ্গার। একদিকে দুইটি অর্থে এই নাটকে প্রকাশিত হয়েছে। একদিকে প্রকাশিত হয়েছে কিভাবে মানুষ নিষ্পেষিত হতে হতে কয়লার মতো কালো হয়ে যায়, অর্থাৎ হৃদয়টা একদম ভস্মীভূত হয়ে যায়। কয়লার কালো রূপ দিয়ে সেই দিক প্রকাশ হয়েছে। অর্থাৎ শ্রমিকরা নিষ্পেষিত হতে হতে কিভাবে তারা একদম তাদের হৃদয়টা পুড়ে খাক হয়ে যায়, এটা কয়লার কালো কালার দিয়ে প্রকাশ হয়েছে। আর অন্যদিকে কয়লার মধ্যে যে অমিত শক্তি রয়েছে, কয়লাকে যদি আগুনে রূপান্তর করা যায় তাহলে সে পৃথিবীর যাবতীয় অন্ধকারকে দূর করে আবার পৃথিবীকে যাবতীয় বৈষম্য দূর করে পৃথিবীকে সুন্দর করে তুলতে পারে। এই দিকটাও এখানে তুলে আনা হয়েছে। আবার যদি শ্রমিক শ্রেণী জেগে উঠতে পারে, তারা শ্রেণী সচেতন হয়ে তাদের সমস্ত বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে, তাহলে পৃথিবী আবার আলোকিত হয়ে উঠবে। সেই দুইটা রূপই এখানে এই অঙ্গার অর্থাৎ কয়লা, এই অঙ্গারের নামকরণের মধ্যে দিয়ে উঠে এসেছে। তাহলে অঙ্গার নাটকটা যদি তাকাই তাহলে এখানে লেখক শ্রমিক আন্দোলন শুধু আনেন নাই, শ্রমিকের দৃষ্টিভঙ্গি, তাদের মানসিকতা এবং তাদের মধ্যে তাদের জীবনের কথাই তিনি তুলে ধরেছেন। এখানে শুধু শ্রমিকদের ভালো দিকটি দেখার নেই, কারণ একটা মানুষ ভালো মন্দ মিলিয়েই মানুষ। শ্রমিক সে শুধু ভালোর দিকেই থাকবে না, তার সংকীর্ণতাও আছে, তার পশ্চাৎপদতাও আছে, তার ভীরুতাও আছে, তার সাহসিকতাও আছে, তার মনোবলও আছে। সবকিছু মিলিয়ে একটা মানুষ। শ্রমিকও সেই মানুষ। শ্রমিকের সামগ্রিক জীবনটাকে, সামগ্রিক দর্শনটাকে লেখক এখানে তুলে এনেছেন। বাংলা সাহিত্যে এই প্রথম শ্রমিকের মূল চরিত্রে চলে এসেছে। তাহলে এগুলো আমি আলোচনা করেছি। তো অঙ্গার নাটকের প্রথম দৃশ্য থেকে আমরা দেখতে পাবো কিভাবে শ্রমিকদেরকে নিষ্পেষিত, শোষিত, বঞ্চিত করা হয়েছে। প্রথম দৃশ্যে আমি আলোচনা করেছি, দ্বিতীয় দৃশ্য আলোচনা করেছি, তারপরে একটু সংক্ষেপে বলে দিচ্ছি। প্রথম দৃশ্যে দিকে দেখা যায় যে কয়লার ভিতর, যে কয়লা খনির ভিতর গ্যাস জমে, গ্যাস দূর করার জন্য মালিক পক্ষকে বাতাস প্রবাহিত করে, পাখার ব্যবস্থা করে ভিতরে কয়লা খনির ভিতর গ্যাস দূর করতে হয়। গ্যাসের মিটার রাখতে হয়। সেই মিটার দেখে দেখা যায় গ্যাসের পরিমাণ কম না বেশি। কেননা ভারত সরকার 1957 সালের 145 ধারা অনুচ্ছেদ অনুযায়ী কয়লা খনির একটা আইন করেছিল, যেখানে বলেছিল খনির ভিতর যদি গ্যাস জমে তাহলে শ্রমিকদেরকে অবশ্যই কাজ থেকে বিরত করে খনি থেকে বের করে আনতে হবে। তাহলে গ্যাস দূর করার ব্যবস্থা রেখে শ্রমিকদেরকে খনিতে নামাতে হয়। কিন্তু প্রথম দৃশ্যে দেখা যায় খনির ভিতর প্রচন্ড গ্যাস জমেছে। দীননাথ মুখার্জি এটা জানতেন, কেননা তিনি 12 বছরের কর্মচারী ছিলেন। তিনি দেখেছেন বাতিগুলো নীল হয়ে গিয়েছে, কেননা গ্যাস জমলে
বাতি নীল আকার ধারণ করে, নীলচে আকার বাতির রং। তারপর তিনি কামাই দেননি, তিনি এই ঝুঁকি নিয়ে, যেহেতু মালিক পক্ষ বলেছে কোনো গ্যাস জমেনি, তারা অস্বীকার করেছে, ফলে দীননাথ মুখোজ্জে সেই খনির ভিতর ঢুকেছেন এবং বিস্ফোরিত হয়েছে। তাহলে প্রথম দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি শ্রমিকদেরকে ভুল কথা বলে ওদিকে মুনাফার আশায় তারা টাকা খরচ না করে, পাখার ব্যবস্থা না করে, গ্যাস দূর না করে খনির শ্রমিকদেরকে যেন অগ্নির ভিতর নিক্ষেপ করছেন। প্রথম অঙ্কই আমাদেরকে, প্রথম দৃশ্যই আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে কিভাবে শ্রমিকদেরকে জীবন নিয়ে জুয়া খেলছেন মালিক শ্রেণী, এবং তাদেরকে ব্যবহার করে তারা অনেক টাকার আয় করছেন, অনেক মূলধন তারা করছেন। দ্বিতীয় দৃশ্যে দেখি যে শ্রমিক মারা গেলেন, তার তো ক্ষতিপূরণ দিতে হবে, কিন্তু শ্রমিকদের যাতে ক্ষতিপূরণ দিতে না হয় এবং কয়লা খনিতে দুর্ঘটনা ঘটলে এটা সংবাদপত্রে প্রকাশিত হলে সম্মান নষ্ট হবে, পরে তাদের কয়লা খনিকে আবার মেরামত করতে অনেক টাকা দিতে হবে, সব কিছু থেকে বাঁচার জন্য এখানে মালিক পক্ষ কিভাবে এখানে কোনো দুর্ঘটনা, গ্যাসের জন্য কোনো দুর্ঘটনা ঘটেনি, কোনো শ্রমিকে মারা যায়নি, এই মিথ্যাচার, এই মিথ্যা রিপোর্ট করলো এবং তাদেরকে সহায়তা করলো ইংরেজদেরকে, ইংরেজের এই বিচার ব্যবস্থা। তাহলে যে ইংরেজ দেশ থেকে চলে গিয়েছিলেন এবং চুক্তির মাধ্যমে যে সরকার এদেশ ক্ষমতা দখল করেছিলেন, তারা যেন সেই ইংরেজদেরই স্বৈরশাসকের সেই মনোভাবটাই বজায় রাখলেন এবং ইংরেজরা চলে গেলেন না, তাদের সেই শাসন ব্যবস্থায় যেন কৌশলে তারা দেশে রেখে দিলেন। তো যাই হোক, দ্বিতীয় দৃশ্যে আমরা দেখি কিভাবে শ্রমিককে ক্ষতিপূরণ যাতে দিতে না হয়, তার মৃতদেহ ক্ষত বিক্ষত করে উলঙ্গ করে 25 মাইল দূরে সেই লাশকে ফেলে দেওয়া হচ্ছে এবং ভারতীয় শ্রমিকদেরকে অপমান করে বলা হচ্ছে ভারতীয় শ্রমিকদের কাজ হচ্ছে নিজেরা লুকিয়ে থেকে তাদের স্ত্রীদেরকে কোম্পানির কাছে পাঠিয়ে টাকা আদায় করার একটা মতলব ভারতীয় শ্রমিকদের মধ্যে কাজ করে। এইভাবে ভারতীয় শ্রমিকদেরকে বিচার ব্যবস্থার মধ্যে বিচারক দ্বারা ছোট করা হলো, কি প্রহসনমূলক বিচার ব্যবস্থা, এটা নিয়ে আমি তোমাদেরকে নিখুঁত আলোচনা করেছি দ্বিতীয় দৃশ্যে। তাহলে প্রথম ও দ্বিতীয় দৃশ্যে শ্রমিকদের নিষ্পেষণ, নির্যাতনের কঠিন দৃশ্যই লেখক আমাদের এখানে তুলে ধরেছেন। এখন আমরা তৃতীয় দৃশ্যে প্রবেশ করব। দ্বিতীয় দৃশ্যে, প্রথম দৃশ্যে আমরা কয়লা খনির বিস্ফোরণ দেখেছি, দ্বিতীয় দৃশ্যে বিস্ফোরণ দিয়ে যারা মারা গিয়েছেন তাদেরকে মৃতদেহকে উলঙ্গ করে অনেক দূরে ফেলে দিয়ে অস্বীকার করা হয়েছে, কেউ মারা যায়নি এবং ক্ষতিপূরণও দেওয়া হয়নি। তৃতীয় দৃশ্য, আবার কাজ শুরু হয়েছে, যেহেতু অস্বীকার করা হয়েছে কয়লা খনিতে কোনো গ্যাস জমেনি, দুর্ঘটনা ঘটেনি, সেহেতু খনির ভিতর কোনো গ্যাস দূর করার ব্যবস্থা আর করা হয়নি, দুর্ঘটনা ঘটেছে, সেই অবস্থায় আবার শ্রমিকদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে কাজ করতে। কারণ গ্যাস দূর করতে হলে টাকা কিনতে হবে, অনেক টাকা খরচ করতে হবে, মিটার কিনতে হবে, বালু ছড়াতে হবে, অনেক কিছু করতে হবে, অনেক টাকা খরচ হবে। শ্রমিকের জীবনের দাম এর থেকে তো অনেক কম। তাহলে শ্রমিকদেরকে যত ঝুঁকির মধ্যে পাঠিয়ে যত লাভ করা যায়, মালিক পক্ষে তত লাভ। এতটা পার্শ্ববেগী নিষ্ঠুর মানসিকতার কয়লা খনির মালিক। তৃতীয় দৃশ্যে গিয়ে আমরা দেখি রাত্রবেলা দৃশ্যটা, বেশিরভাগ দৃশ্যগুলো এখানে রাত্রবেলায় চলে আসছে, কারণ রাত্র যেন এক বিভীষিকার প্রতীক। রাত্রবেলায় দেখি শ্রমিকদের তিনটি পালায় কাজ হয়, সকালবেলায়, বিকেলবেলা এবং রাত্রবেলা, 3 পালায় এখানে শ্রমিকদের কাজ হয়। বিভিন্ন শ্রেণীর শ্রমিকরা কয়লা খনিতে কাজ করেন, কেউ মাল কাটেন, কেউ শর্ট ফায়ারার বৈদ্যুতিক কাজ করেন, কেউ টবে ভর্তি কয়লা টানেন, কেউ বারোয়ারি শ্রমিক যাদের কর্মঘণ্টার কোনো ঠিক নেই, চুক্তিভিত্তিক না, তারা দৈনিক ভিত্তিতে কাজ করেন, বিভিন্ন শ্রমিকরা এখানে। আবার সেপাইরা আছেন ওয়াশ অ্যান্ড ওয়ার্ডের, এই সেপাইদের কাজ হচ্ছে শ্রমিকরা কোনো ভুল ত্রুটি করলে তাদেরকে প্রচণ্ড প্রহার করা, মারধর করা এবং তাদেরকে ভীতি প্রদর্শন করা, অর্থাৎ সমস্ত কিছু এখানে দেখতে পাচ্ছি। তৃতীয় দৃশ্যের শুরুতেই আমরা দেখব রাত্রবেলায় কাজ শেষ করে শ্রমিকরা বের হয়ে আসছে কিভাবে। অবসন্ন বিধ্বস্ত শ্রমিক, তাদের মাথায় হেলমেট লাগানো, মালিক পক্ষের দেওয়া হেলমেট, তাতে বাতি লাগানো, কারণ কয়লার খাদের ভিতরে ঢুকে তাদের কাজ করতে হয়। সেই বাতির সাহায্যে তারা কোদাল, শাবল এবং গাইতি দিয়ে তারা কয়লা কেটে কেটে টব ভর্তি করেন সেই গভীর খনির ভিতর গিয়ে। এর জন্য তাদের মাথায় হেলমেটে লাইট লাগানো থাকে। তারা সেই উঠে আসছে সেই শ্রমিকরা, কেউ ট্রামাররা হচ্ছে টব ভর্তি করে কয়লা টেনে টেনে নিয়ে আসে, ট্রামাররা বের হয়ে আসছে, মজুররা বের হয়ে আসছে। এইভাবে
বিভিন্ন শ্রমিক অবসন্ন হয়ে কাজ শেষ করে বের হয়ে আসছে। সেই কয়লা খনির শ্রমিকের সামনে এক শ্রেণীর শ্রমিকরা আবার জটলা বেঁধে বসে আছে আগুন জ্বালিয়ে। তাদের মধ্যে একজন হচ্ছে সনাতন। আমি সনাতনের কথা তোমাদের পূর্বের ক্লাসে বলেছি। এখানে সনাতনের জীবন দিয়ে বোঝা যায় যে কয়লা খনির মালিকরা শ্রমিকদের কতটা নিষ্পেষিত করে। সনাতন রাধানগর কলিয়ারিতে কাজ করতেন, সেখানে সে ইলেকট্রিশিয়ান ছিলেন, সেখানে সে খাদের মধ্যে আটকা পড়েছিলেন 7 দিন, কিন্তু সেখানেও মালিক পক্ষ অস্বীকার করেছে যে কোনো শ্রমিক আটকা পড়েনি। ফলে 7 দিন পরে সে যখন খাদ থেকে উদ্ধার হয় এবং মালিক পক্ষের কাছে যায়, তখন মালিক পক্ষ অস্বীকার করে যে তখন তার নাম ছিল বদ্রীনাথ। বদ্রীনাথ বলে কেউ নাই। সে হাজারো বোঝানোর চেষ্টা করলো, তারা বলে আদালতে প্রমাণ হয়ে গিয়েছে বদ্রীনাথ বলে কেউ নাই। কারণ যদি প্রমাণ করতে তারা না, যদি তারা স্বীকারই করতো যে খাদের নিচে বদ্রীনাথ আছে, তাহলে তাদেরকে বদ্রীনাথকে বের করতে হতো, ক্ষতিপূরণ দিতে হতো, অনেক কিছু করতে হতো। এর থেকে মুখ্য বিষয় হচ্ছে তার বিচার ব্যবস্থাকে কাজে লাগিয়ে বদ্রীনাথকে অস্বীকার করে ফেললো। ফলে বদ্রীনাথ পাগল হয়ে হাসপাতালে ভর্তি হলো। এক পর্যায়ে সে হাসপাতালটারও হাস্যকর পরিচয় আমরা 3য় পরিচ্ছেদে পাবো। তো হাসপাতাল থেকে মুক্ত হয়ে নতুন করে সনাতন নাম ধারণ করে সে শেলডন কলিয়ারি কোম্পানিতে, বর্তমান নাটকে যেটার কোম্পানির নাম শেলডন কলিয়ারি, এখানে সে মাল কাটা রূপে নিজেকে নিয়োজিত করলো। এই সনাতন যেহেতু 7 দিন আটকা ছিল, সে কিছুটা সাইকিক চরিত্র হয়ে গিয়েছে। ধর পাগল চিত, অন্ধকার দেখলে ভয় পায়, সে সবসময় আলোর মধ্যে থাকতে চায় এবং গ্যাসের কথা শুনে চিৎকার করে। যেহেতু গ্যাস বিস্ফোরণে সে আটকা পড়ে গিয়েছিল এবং অন্ধকারের মধ্যে ছিল, ফলে তার মধ্যে একটা ভীতি কাজ করতো। সে সময় চিৎকার চেঁচামেচি করতো অন্ধকার দেখলে, ফলে সবাই তাকে একটু পাগল বা খ্যাপাটি মনে করতো। কিন্তু এই চরিত্রটা একমাত্র চরিত্র যে শেষ পর্যন্ত যে চরিত্রের পরিবর্তন হয়, জীবন্ত চরিত্রে কিভাবে সে শ্রেণী সচেতন শ্রমিকে পরিণত হয়, কিভাবে মালিক পক্ষের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠে, সেই কথা আমরা নাটকে আলোচনা করব চরিত্র আলোচনা করার সময়। যাই হোক, সনাতন এখানে বসেছিল। এখানে দেখা যাচ্ছে ঋষিকেশ একজন, এখানে তোমার চরিত্রগুলো সবসময় মনে রাখবা, কয়েকটা বিভাগের চরিত্র। শ্রমিকের এক শ্রেণী হচ্ছে মাল কাটা, যারা মাল কাটা হচ্ছে যারা কয়লা কাটে, তাদেরকে মাল কাটা বলে। শর্ট ফায়ারার, আমি আগেও ক্লাসে বলেছি, আবারও বলছি, যারা খাদের ভিতর বারুদ ফুটিয়ে দেয়ালগুলোকে হালকা করে দেয় এবং সে দেয়াল কেটে কেটে কয়লা বের করে, মাল কাটা। আর ট্রামাররা সেই মালগুলো, সেই কয়লাগুলো টবে ভরে ভরে বাইরে বের করে আনে। এই 3 শ্রেণীর শ্রমিক কয়লা খনির ভিতর কাজ করে। তো এখানে ঋষিকেশ যে মাল কাটা, সে সনাতনের কাছে বসে আছে, বারবার তাকে জিজ্ঞেস করছেন তুমি তো বের হয়ে আসলে, তাহলে কিভাবে চিকিৎসা নিলে? তখন সনাতন তাকে চিকিৎসা ব্যবস্থার কথা বলেছে। এখানে চিকিৎসা ব্যবস্থার ইংরেজ কোম্পানিরা কিভাবে হাস্যকর বিচার ব্যবস্থাকে কিভাবে তার হাস্যকর বানিয়েছে আমরা 2য় দৃশ্যে দেখতে পেয়েছি। 3য় দৃশ্যে আমরা প্রকাশ পেয়েছে চিকিৎসা ব্যবস্থা কতটা হাস্যকর ছিল, তার শ্রমিকদেরকে নির্যাতনের মাত্রা আর কত ভয়াবহ ছিল। সে যখন অসুস্থ হয়ে, তাকে যখন বদ্রীনাথ বলে অস্বীকার করা হয়, তখন সে পাগল হয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। হাসপাতালে চিকিৎসা কেমন ছিল দেখো। হাসপাতালে ডাক্তার যখন দেখলেন সে গুরুতর রোগী, তাকে চিকিৎসা দিলেন এমন ওষুধ, যে ওষুধে বোতলে ভরা থাকে, নম্বর দেওয়া থাকে 1, 2, 3, 4 এরকম বোতলে নম্বর দেওয়া থাকে ওষুধে। তো তাকে 16 নম্বর ওষুধ দেওয়া হলো। তার কথায় মাথায় ফেটি বাঁধা এক ফিরিঙ্গি নারী তাকে প্রতিদিন 16 নম্বর ওষুধ, বোতলের ওষুধ খাইয়ে যেতে লাগলো। একদিন হয়তো সে আবিষ্কার করলো 16 নম্বর বোতলের ওষুধ তো তাকে খাওয়ানো হচ্ছে না, তাকে 10 নম্বর বোতলের ওষুধ খাওয়ানো হচ্ছে। যখন সে নার্সকে বললো, তখন নার্স বললো ঠিক আছে। তখন 10-এর সাথে সে 6 নম্বর বোতলটাকে যোগ করে দিল। তাহলে 10 নম্বর বোতল, 6 নম্বর বোতল, কত হয়ে গেল? 16 নম্বর বোতলের ওষুধ। কতটা হাস্যকর চিত্র, এই দৃশ্য আমরা এখানে দেখতে পাবো। তারপর নাটক যখন যতটা এগিয়ে যায়, তখন দেখবো আস্তে আস্তে এখানে প্রবেশ করে। এখানে লেখক, আমি বারবার বলেছি, যদি শ্রমিকদের আন্দোলনের কথাই তিনি তুলে আনেননি, শ্রমিকদের ব্যক্তিগত জীবন চেতনাকেও তিনি তুলে এনেছেন। একজন শ্রমিক ভালো মন্দ সবকিছু মিলিয়ে শ্রমিকের সামগ্রিক জীবনকে এই প্রথম উৎপল দত্ত নাটকে নিয়ে এসেছেন। তাহলে এখানে আমরা অন্যান্য শ্রমিকদের ব্যক্তিগত মানসিকতা, জীবনটা কিরকম ছিল সেটাও আমরা দেখতে পাবো। এখানে থেকে আরেকজন শ্রমিক মোস্তাক, সে মাল কাটা, অর্থাৎ শ্রমিকদের ব্যক্তিগত মানসিকতাও তিনি তুলে এনেছেন 3য় দৃশ্যে। তাহলে ব্যক্তিগত মানসিকতা বা ব্যক্তিগত জীবন কেমন ছিল এই 3য় দৃশ্যে সেটা আমরা দেখতে পাবো। মোস্তাক মাল কাটা, সে শুধু
শ্রমিক ছিল না, সে গরুও লালন পালন করে, গাভীও লালন পালন করে, দুধও বিক্রি করে। এর জন্য সে কিছুটা তোষামোষ স্বভাবের ছিল, অর্থাৎ নিজের ভালোটা দেখার জন্য সে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মিস্টার দত্তকে তোষামোদ করতো, তাকে বিনা পয়সায় দুধ খাওয়াতো, যাতে সে তাকে সকালে এবং রাত্রে ডিউটি না দিয়ে বিকালে দেয়, যাতে সে তার মেষগুলোকে ভালোভাবে, গরুগুলোকে, গাভীগুলোকে ভালোভাবে প্রতিপালন করতে পারে, দুধ বিক্রি করতে পারে। তাহলে মোস্তাক এখানে বেশিরভাগ শ্রমিকরা আমরা দেখব প্রথম পর্যায়ে তারা শ্রেণী সচেতন, অর্থাৎ তারা যে শ্রমিক, তাদের যে ঐক্যবদ্ধ, তারা যে নির্যাতিত হচ্ছে, এই বোধটা তাদের ভিতর প্রথম পর্যায়ে কাজ করেনি। এই দৃশ্যটাও আমরা এই নাটকগুলোর মধ্যে দেখতে পাবো। তো মোস্তাককে দেখতে পাচ্ছি সে কিভাবে তার গরু পালন করার জন্য উপযুক্ত সময় শুধু কাজে যাবে, তার জন্য সে ইংরেজ কোম্পানির ম্যানেজারকে তোষামোদ করছে। এখানে আরেকটা চরিত্র যেটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে আরিফ নামের একটা চরিত্র আছে। সেই চরিত্র আমরা দেখতে পাবো সে মোস্তাকের কাছে 8 আনা পয়সা ধার চেয়েছে। সেও এখানে এসেছে, মঞ্চে তারও আবির্ভাব, সেও আগুন পোহাতে এসেছে, কাজ করেছে সারা রাত, সে রাত্রবেলায় আগুন পোহাতে এসেছে কয়লাখনি থেকে বের হয়ে। সে কিছুটা উন্মাদ অবস্থা তাকে দেখি, কেননা আরিফ হচ্ছে এমন একটা চরিত্র যে কয়লা খনির ভিতরে কাজ করতে করতে, তার মধ্যে দিয়ে লেখক বুঝিয়েছেন কয়লা খনির ভিতরে শ্রমিকরা কাজ করতে করতে তাদের শারীরিক, শুধু মানসিক নয়, তারা শারীরিকভাবে কিভাবে পঙ্গু হয়ে যায় সে দৃশ্য। যেমন কয়লার গুঁড়ো ধোয়া শ্বাসনালীর ভিতর যেতে যেতে তার যক্ষা রোগ হয়ে গিয়েছে। তাই শ্রমিকরা যে একটা পর্যায়ে, কয়লা খনির শ্রমিকরা যে ফুসফুসের রোগে আক্রান্ত হয়ে মারা যায়, সে দৃশ্য আমরা আরিফের মধ্যে দিয়ে দেখতে পাবো। এখানে আরেক চরিত্র দেখতে পাচ্ছি, সে আরেক নারী যে কয়লা খনির শ্রমিকে কাজ করে, তার নাম রুক্মি, তাকে সে ভালোবাসে। কিন্তু এখানে আর একটা জিনিস ফুটে উঠেছে, সেই নারী শ্রমিকরা তাদের কাছে ভালোবাসার চেয়ে অর্থের মূল্য অনেক বেশি। সেই রুক্মি যখন দেখতে পেল আরিফ তাকে সুখে শান্তিতে রাখতে পারবে না, তখন সে আরিফের কাছ থেকে ছুটে গিয়ে রমজান নামে আরেকজন মাল কাটার কাছে সে প্রেমের অভিনয় করলো। অর্থাৎ প্রেমটাও এখানে স্থিতি নয়, অর্থাৎ ভালোবাসা যেন অর্থের কাছে সম্পর্কিত হয়ে গিয়েছে। অর্থাৎ খাদ্যটা ক্ষুধাই বড় হয়ে উঠেছে শ্রমিকের কাছে। এখানে মানুষের মূল্যবোধ, মানবিক বোধ সবকিছুই কোম্পানির নিষ্পেষণে এবং কোম্পানির অধিক মুনাফা অর্জন করতে গিয়ে শ্রমিকদের এতটাই নির্যাতন করেছে যে তাদের ব্যক্তিগত আকাঙ্ক্ষাও যেন নষ্ট হয়ে গিয়েছে। এখানে দেখি যে যেমন নাম পরিবর্তন হয়ে যায়, বদ্রীনাথ হয়ে যায় সনাতন, এবং শ্রমিকদের তাদের ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তির অস্তিত্বও যেন তারা হারিয়ে ফেলে। লেখকের ময়না তদন্ত নাটকেও দেখতে পাই, এখানে একজন শ্রমিক বলেছিলেন, আরেকটি নাটক লিখেছিলেন লেখক, যে অধিক দিন কাজ হয়ে গেলে শ্রমিকদের নাম পাল্টাতে হয়, কেননা বেশি দিন কাজ করলে সুযোগ সুবিধা বেশি দিতে হয়, এই জন্য তাদেরকে ছাঁটাই করে দেয়। এই জন্য কাজে থাকতে হলে নতুন নাম নিয়ে নতুনভাবে কাজ শুরু করতে হয়। কতটা নির্যাতন, তার নাম চেঞ্জ করে ফেলতে হয়, তার অস্তিত্বই মুছে দিতে হয়। শুধু অর্থনৈতিক শোষণ নয়, মানুষের অস্তিত্বই যেন বিলোপ করে দিচ্ছে। এই যে রুক্মি, সে আরিফকে ভালোবাসলেও আরিফকে গ্রহণ করতে পারছে না, কারণ আরিফের অর্থনীতির খাওয়ানো পড়ানোর সামর্থ্য নাই। এখানে দেখি রমজান যেহেতু রুক্মিকে ভালোবাসে এবং আরিফ রুক্মিকে ভালোবাসে, এরকম একটা ত্রিভুজ প্রেমের একটা কাহিনী এখানে উঠে এসেছে। অর্থাৎ ভালোবাসাও এখানে যেন বিক্রি হয়ে যায়। যে ভালো রাখতে পারবে নারী যেন তার কাছেই চলে যায়, কেন এখানে একটু খেয়ে পরে বাঁচাটাই মুখ্য বিষয়। শুধু মুখে মুখে প্রেমের কথা বললেই তো জীবন চলে না, এটাই হচ্ছে বাস্তবতা শ্রমিক জীবনের। তো এখানে নারীদেরকেও দেখতে পাই, তারাও কয়লা খনির ভিতর কাজ করতে করতে তাদের পেটের মধ্যে জখম হয়ে যায়, তাদেরও ছেলেপুলে হবে না, এরকম একটা অবস্থা। তো আরিফের যখন যক্ষা হয় তখন তাকে জিজ্ঞেস করেছিলেন বিনোদ, এই নাটকের অন্যতম চরিত্র, যে তুমি কেন তাকে বিয়ে করতে চাও, তোমার তো যক্ষা হয়ে গেছে। তখন ও বলেছে রুক্মিণী তো পেটে জখম হয়েছে, তার কোনো ছেলেপুলে হবে না, তাহলে আমি তো ছেলেপুলে চাই না, আমি একটা সংসার চেয়েছি। অর্থাৎ অনেক বেশি আকাঙ্ক্ষা করার সামর্থ্য শ্রমিকদের নেই। এখানে আর একটা চরিত্র আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে জয়নাল।
এই একটা চরিত্র যে বারবার টাকা ধার করে, কেননা সে সারাদিন মদ খায় এবং বিভিন্নভাবে সেটা তার অর্থের অপচয় করে। সামান্য অর্থ সে পায় 18 টাকা, প্রতি শনিবার বেতন দেওয়া হয়, সে 18 টাকা বেতন পায় এবং কাবুলিওয়ালার কাছ থেকে সে এত টাকা ধার করেছে যে তাকে আসল বাদ দিয়ে সুদই তাকে 6 টাকা প্রতি সপ্তাহে দিতে হয়। তো 18 টাকা থেকে 6 টাকা দিলে কিভাবে সংসার সে প্রতিপালন করবে? অতএব যখন কাবুলিওয়ালা তার কাছে টাকা ধার চাইতে আসে তখন সে পাগলের মতো উল্টাপাল্টা বক্তব্য দিতে থাকে, যাতে কাবুলিওয়ালা তাকে পাগল মনে করে, অপ্রকৃতস্থ মনে করে তার কাছ থেকে টাকা ধার করতে, টাকা চাইতে না পারে, এরকম অভিনয় করতে সে বাধ্য হয়। এখানে আরেকটা শ্রমিক জয়নালের মধ্যে দিয়ে আমরা দেখব কিভাবে দেনার দায়ে, ঋণের দায়ে শ্রমিকরা জর্জরিত থাকে, সেই দৃশ্য জয়নালের মধ্যে দিয়ে লেখক এখানে তুলে এনেছেন। এখানে যদি আমরা যাই, রমজান যে মালকাটা, সে হচ্ছে এখানে ওয়াশ অ্যান্ড ওয়ার্ড, যারা এই ওয়াশ অ্যান্ড ওয়ার্ড হচ্ছে সৈন্যবাহিনী, কোম্পানির পালিত সৈন্যবাহিনী, অর্থাৎ এদের কাজই হচ্ছে শ্রমিকদেরকে চোখে চোখে 19-20 করে তাদেরকে নির্যাতন করা। সে ওয়াশ অ্যান্ড ওয়ার্ডের গফুর মিয়ার ছেলে হচ্ছে রমজান। গফুর মিয়া হচ্ছে একজন সৈন্য, তার ছেলে হচ্ছে রমজান। সে ব্যঞ্জ বাজায় এবং রঙিন রুমাল নিয়ে ঘুরে বেড়ায়, অর্থাৎ সে একটা আত্মভোলা ছেলে। এখানে শ্রমিকদেরকে ঠিক শ্রেণী সচেতন শ্রমিক মনে হচ্ছে না, প্রত্যেকে যেন প্রত্যেকের ব্যক্তিগত জীবন নিয়ে বিপর্যস্ত হয়ে আছে। এখানে আমরা দেখি কয়লা খনি থেকে বেরিয়ে আসছে বিনোদ, সে 64টা ফায়ার করেছে, অথচ কোম্পানির নিয়ম হচ্ছে 50টি ফায়ার করা খাদের মধ্যে গিয়ে, কিন্তু তাকে বেশি ফায়ার করতে দিচ্ছে সে, যেহেতু সে দ্বিতীয় দৃশ্যে দীননাথ মুখার্জির মামলায় সে দীননাথ কোম্পানির বিপক্ষে গিয়ে দীননাথের পক্ষে সাক্ষী দিয়েছিল, এর জন্য তাকে বেশি ফায়ার করতে হচ্ছে। প্রতিটা ফায়ারে তার ছুটে গেলে যে কোনো সময় মৃত্যু হতে পারে, তাহলে 64 বার মৃত্যুর ঝুঁকি নিতে গিয়ে সে যেন মানসিকভাবে উন্মাদ হয়ে যায়, সেই ব্যবস্থা যেন কোম্পানি তার বিরুদ্ধে করে রেখেছে। এরকম নির্যাতনের চিত্র এখানে আমরা খুঁজে পাবো। তো এরকম যখন শ্রমিকদের জীবন ব্যবস্থার কথা যখন এরকম অবস্থা, সেখানে আরেকজন শ্রমিককে দেখতে পাই যে ট্রামার হরিদাস, সে নতুনই বিয়ে করেছে, তার স্ত্রী তার জন্য খাবার নিয়ে আসছে, সে বাইরের খাবার খেতে পারে না, সে প্রতিটা টবে 3.5 টাকা করে পায়, সেখানে সে কিছু টাকা জমিয়ে 17 টাকা জমিয়েছে স্ত্রীকে হাতে রুলি বানিয়ে দেবে বলে। এখানে কিছুটা রোমান্টিকতা কাজ করেছে, অর্থাৎ সেও তার ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত। এখানেও তাকে ঠিক শ্রেণী সচেতন শ্রমিক হিসাবে পাচ্ছি না, প্রতিটা শ্রমিক যেন নিজের ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত। লেখক এখানে দেখাতে চেয়েছেন শ্রমিকরা প্রথম পর্যায়ে সম্মিলিত শ্রেণী সচেতন হয়ে উঠতে পারছে না, তারা নিজেদের জীবনের বিপর্যস্ত অবস্থা নিয়ে যেন তারা ব্যতিব্যস্ত হয়ে আছে। অর্থাৎ এখানে শুধু শ্রমিকদের আন্দোলনকে তিনি তুলে আনেন নাই, শ্রমিকদের সাহসিকতাকে তুলে আনেন নাই, ব্যক্তিগত শ্রমিকের জীবন কেমন ছিল, তাদের মানসিকতা কেমন ছিল, তারা ভালো মন্দ মিলিয়ে কেমন ছিল, তাদের সেই সামগ্রিক দিকটা লেখক এখানে তুলে এনেছেন। তাহলে তৃতীয় দৃশ্যে আমরা শ্রমিকদের ব্যক্তিগত জীবনকে নিখুঁতভাবে জানতে পারবো কে কেমন চরিত্রে ছিল। তারপরে যদি আমরা আরো এগিয়ে যায়, হঠাৎ করে 1 নম্বর পিঠ থেকে হাফিজ বেরিয়ে আসে, সে আরেকজন শট ফায়ারার বিনোদের মতো। কেন বেরিয়ে আসে? সে বলে আর কাজ করা যাবে না, কেননা গ্যাস জমেছে খাদের ভিতরে, এখানে কাজ করা সম্ভব না। এখানে আরেকজনকে দেখি, গত ক্লাসে আলোচনা করেছি, কুদরত শ্রমিক ইউনিয়নের সম্পাদক, কেন শ্রমিকদের একটা ইউনিয়ন থাকে তাদের নিজেদের কথা বলার জন্য। তো কুদরত হচ্ছে সে শ্রমিক ইউনিয়নের সম্পাদক, সে এখানে বলে যে সরকার কর্তৃক নিয়ম আছে গ্যাসের ভিতর খনির ভিতর গর্ত 16 ফিটের বেশি হবে না, কারণ 16 ফিটের বেশি গর্ত করলে প্রস্থ যদি 16 ফিটের বেশি হয় তাহলে গ্যাস বেশি জমে যাবে। কিন্তু মালিকরা বেশি কয়লা লোভে আরো বেশি করে তারা খাত কাটতে কাটতে 22 ফিট প্রস্থ করে ফেলেছে, গ্যাস বেশি জমে গিয়েছে। অবস্থা এত খারাপ যে এত গ্যাস জমে গিয়েছে যে শ্রমিকরা কাজ করতে চাচ্ছে না, জীবনের ঝুঁকি নেই, তারা সবাই বের হয়ে আসছে হাফিজ এবং কুদরতের আহ্বানে। সব শ্রমিক 1 নম্বর পিঠ থেকে বেরিয়ে এসেছে, তারা আর কাজ করবে না। এখানে হাফিজ এবং কুদরত বলছে আমরা দীননাথ মুখার্জির সময় দেখেছি তাকে মিথ্যে কথা বলে, গ্যাস ছিল না এই কথা বলে তাকে খনির ভিতর পাঠিয়ে তাকে মেরে ফেলা হয়েছে। শুধু তাই নয়, ভারতীয় শ্রমিকদের জীবনের মূল্য এমনই, তাদেরকে উলঙ্গ করে ক্ষতবিক্ষত করে 25 মাইল দূরে ফেলে দিয়ে বলা হয়েছে কেউ মারা যায়নি।
এমন একটা পরিস্থিতিতে সমস্ত শ্রমিক 1 নম্বর পিঠ থেকে বেরিয়ে আসে। তো কাজ যেহেতু বন্ধ হয়ে যায়, ফলে এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মিস্টার দত্ত চলে আসে। সে বলে তোমার কাজ কেন বন্ধ করবে, গ্যাস তো জমেনি। তখন সবাই বলে আপনি ভুল বলছেন, আমার অফিসাররা বলছে। তাহলে অফিসাররা মিথ্যে কথা বলেছে, আপনারা দিননাথের সময় এরকম ভুল কথা বলে মিথ্যে কথা বলে খনির ভিতর পাঠিয়ে দিয়েছেন, আমরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে চাই না। তখন দত্ত এই শ্রমিকদেরকে শায়েস্তা করার জন্য, আমি কিছুক্ষণ আগেই বলেছি ওয়াচ অ্যান্ড ওয়ার্ড, যেখানে সৈন্যবাহিনী মালিকদের সৈন্যবাহিনী থাকে যেই সেকশনে, সেটাকে ওয়াচ অ্যান্ড ওয়ার্ড, সেই সেকশনের গফুর মিয়া এবং সুবাদার মহাবীর সিং চলে আসে শ্রমিকদেরকে শায়েস্তা করার জন্য। অর্থাৎ শ্রমিকদেরকে ঝুঁকির মধ্যে কাজে পাঠাবে এবং তারা যদি ঝুঁকির মধ্যে কাজ করতে না চায়, তারা যাতে জোর করে আবার তাদেরকে খনির ভিতর পাঠানো যায়, সেই ব্যবস্থা করার জন্য সৈন্যবাহিনীও রাখা হয়েছে। সব দিক দিয়ে তাদেরকে নির্যাতন। এবং শুধু তাই নয়, তাদেরকে প্রতিবার শনিবার যে তাদেরকে টাকা দেওয়া হয় অর্থ, সে অর্থ যাতে তারা তাড়াতাড়ি খরচ করে ফেলতে পারে, এর জন্য তারা একটা শুরিখানা, পোস্ট অফিসের পাশে তারা একটা শুরিখানা, মদের আড্ডা, মদের শুরিখানা তারা নির্মাণ করেছে এবং তার পাশে একটা পতিতালয় তারা নির্মাণ করেছে। কারণ শ্রমিকরা যদি টাকা জমাতে না পারে এবং সব টাকা নিঃশেষ করে ফেলে, ফলে টাকার জন্য হলো তারা এই কোম্পানিকে ছেড়ে যেতে পারবে না। এই জন্য শ্রমিকদের যাতে টাকা না জমে এবং তারা যাতে সবসময় অর্থনৈতিকভাবে বিপর্যস্ত থাকে, সেই ব্যবস্থা করার জন্য তারা মদ মেয়ে মানুষের ব্যবস্থা করে রেখেছে, যার ফাঁদে আমরা জয়নালকেও পড়তে দেখেছি, যে এই ফাঁদে পড়ে সবসময় বিপর্যস্তই থাকে, দেনার দায়, এবং বেশিরভাগ শ্রমিকই এইভাবে দেনার দায়ে থাকে। তো কাহিনী যখন যত এগিয়ে যায় তৃতীয় দৃশ্যের দিকে, তখন মহাবীর সবাইকে ভয় দেখে, যদি না যাও আমি তোমাদেরকে গায়ে হাত তুলবো। সে প্রথম পর্যায়ে কুদরত, শ্রমিক ইউনিয়নের যে কুদরতকে ঘুষি মেরে তাকে মাটিতে শুইয়ে দেয়। এরপরে সে সনাতন, তার গালে থাপ্পড়, মানে সে যখন প্রতিবাদ করে তাকে ঘুষি মেরে তাকে অসুস্থ করে ফেলে এবং তাকে ঘুষির পর ঘুষি মারতে থাকে। তখন গফুর মিয়ার ছেলে রমজান সে বাধা দিতে আসে, তখন বলে না, এই বুড়ো মানুষটিকে আপনি মারতে পারেন না। তখন গফুর মিয়া বলে তুমি আমার ছেলে সরে যাও। সে কোম্পানির পক্ষ হয়ে ছেলেকে সরে যেতে বলে, কিন্তু ছেলে পিতার কথা না শুনে বলে না, আমি বৃদ্ধ মানুষটিকে মারতে দেব না। তখন গফুর মিয়া কোম্পানির হয়ে নিজের ছেলেকে অনেক মারধর করে এখান থেকে সরিয়ে দেয়। এমন একটা পরিস্থিতি, এই মারধর অবস্থা যখন এই নাটকের অন্যতম চরিত্র বিনোদ, এই নাটকের সবচেয়ে প্রধান চরিত্র, কোনো একক প্রধান চরিত্র নয়, কিছু গুরুত্বপূর্ণ চরিত্র আছে, কেননা এখানে সামগ্রিক শ্রমিকদের জীবনকে তুলে আনা হয়েছে, তাদের নিষ্পেষণকে, তাদের ব্যক্তিগত জীবনকে, তাদের আন্দোলনকে, তাদের প্রতিবাদকে, তাদের নিচতাকে, তাদের খর্বতাকে, সব কিছুকে তুলে আনার জন্য সমস্ত শ্রমিকের চরিত্রেরই এখানে প্রাধান্য আছে। সমস্ত শ্রমিক মিলেই যেন একটি শ্রমিক শ্রেণীর জীবন ব্যবস্থায় উঠে এসেছে। বিনোদ এখানে, যাই হোক, বিনোদ এখানে বলছিল এত মানুষকে মেরে ফেলতে, গায়ে হাত, মানুষের গায়ে হাত মহাবীর তুমি দিতে পারো না। যখন মহাবীর তাকে মারতে যায়, তখন আরেকজন শর্ট ফায়ার হাফিজ প্রতিবাদ করে, এবং যেহেতু বিনোদের লেখাপড়া জানতো, মেট্রিক পাস, এই জন্য সবাই তাকে একটু মান্য করতো এবং তার বাসায় গান বাজনার আয়োজন হতো এবং সবাই তাকে সম্মান করতো, পছন্দ করতো। এই জন্য সমস্ত শ্রমিক গাইতি শাবল নিয়ে মহাবীরের বিরুদ্ধে ক্ষেপে ওঠে। মহাবীর বলে ঠিক আছে, কোম্পানি দেখবে, আমি তো একা কিছু করতে পারছি না, ভবিষ্যতে তোমাদেরকে দেখে নেবে, এই হুমকি দিয়ে চলে যায়। তখন বিনোদ হতভম্ব হয়ে বসে থাকে, কেননা এই সামনে শনিবার আর বেতন পাওয়া যাবে না, যেহেতু সে প্রতিবাদ করেছে। পরবর্তীতে আমরা দেখি যে কুদরত, যে হাফিজ এবং কুদরত সবাইকে বলে যেই পর্যন্ত না গ্যাসে দূর না হবে, খনির ভিতর থেকে গ্যাস দূর না হবে, সেই পর্যন্ত আমরা কাজ করব না। আমরা হরতালের ডাক দিলাম। তো হরতালের ডাকের মধ্যে দিয়ে তৃতীয় দৃশ্য শেষ হচ্ছে। তাহলে এখানে শ্রমিক কি শ্রেণী সচেতন হয়ে উঠেছে? এখানে কি শেষ পর্যন্ত শ্রমিক কি মালিক পক্ষের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠেছে? না, আমরা সেই দৃশ্য ঠিক দেখতে পাবো না। এখানে শ্রমিকরা খাদে আনতে চাচ্ছে শ্রেণী সচেতন হয়ে, নয় মৃত্যু ভয়। এখানে এখনো তাদের মধ্যে প্রতিবাদী চেতনা সেইভাবে আসেনি। তারা প্রতিবাদী হয়েছে খাদে নামলে তারা মারা যাবে, গ্যাস পরিষ্কার করলে তারা খাদে নামবে, এই মৃত্যু ভয় থেকে তারা খাদে নামতে চাচ্ছে না। এখনো কেউ যেন সেরকম ভাবে শ্রেণী সচেতন শ্রমিক হয়ে উঠতে পারছে না। এখন আমরা যাই চতুর্থ দৃশ্যে দেখব তৃতীয় দৃশ্যে যে হরতালের ডাক দেওয়া হয়েছে, সে হরতালের ডাকের ফলে
মানুষের শ্রমিকের জীবনে কি বিপর্যস্ততা নিয়ে এসেছে এবং তার ফলে তাদের জীবনের যে অবস্থা এবং তাদের যে দৃষ্টিভঙ্গি সেগুলো এই চতুর্থ দৃশ্যে উঠে এসেছে। তো চলো আমরা চতুর্থ দৃশ্যে যাচ্ছি। শুরুতেই দেখি অন্ধকার বিনোদের বাড়ি, বিনুর বাড়ি, ঘরটা অন্ধকার হয়ে আছে, কোনো বাতি জ্বলে না, কেন কয়লা খনির কাজই বন্ধ, কোথাও বাতি জ্বলে না। মা চুপ করে বসে আছে। বিনোদ বলছে, মা বিনোদকে বলছে তুমি চা খাবা। বিনোদ বলছে চা, চিনি কোথায় থেকে বলে শ্রমিক ইউনিয়নের কুদরত 100 টাকা চিনি 100 চাল দিয়ে গেছে। অর্থাৎ ঘরে কোনো খাবার নেই, শ্রমিকদের অবস্থা খুব খারাপ, 1.5 মাস বেতন বন্ধ, শ্রমিকদের অবস্থা খুব খারাপ। বিনোদের সংসার মা এবং ছোট বোনকে নিয়ে। তার ছোট বোন সুমি ভাইকে বলছে তুমি আমাকে কবে বেতন দাও, আমি স্কুলের মাইনে দিতে পারছি না, এখানে স্কুলের টিচাররা আমাকে বকাবকি করছে, এমনকি 3 মাইল পথ ভেঙে আমাকে স্কুলে যেতে হচ্ছে এবং আমাকে স্কুলে যাওয়ার যে বাসে ওঠার টাকাও আমার কাছে নাই। এতটুকু 14 বছরের মেয়ে, সে 3 মাইল ভেঙে পথ যাচ্ছে এবং তার বেতন দিতে পারছে না, বই কিনতে পারছে না, অবস্থা খুব গুরুতর। তখন তার মা একা একা কাজ করতে করতে অসুস্থ হয়ে যাচ্ছে, একবেলা খাচ্ছে, খাবার খাওয়ার ঠিক মতো ব্যবস্থা নেই। তখন সে বিনোদের কাছ থেকে আশ্বাস চাচ্ছে, তুমি তো বলেছিলে আমাকে শুশুনিয়া পাহাড়ের কাছে বাড়ি করে দেবে, সেখানে আমি একটা তুলসী গাছ লাগাবো, প্রদীপ জ্বালাবো, সুমি শাক বাজাবে। বলকে হ্যাঁ মা, এটা আমি অবশ্যই করে দেবো। তখন সে ছেলের কথা যেন কিছুটা আশ্বস্ত হয়। এরকম একটা পরিস্থিতিতে সে বলছে দীননাথ মুখার্জি যে প্রথম দৃশ্যে বিস্ফোরণে মারা গিয়েছিল, তার স্ত্রী এখন ভিক্ষুকে পরিণত হয়েছে। সে যে বিনোদকে শর্ট ফায়ারার বানিয়েছিল, তার স্ত্রী আজ বিনোদের বাড়িতে চাল ভিক্ষা করতে এসেছে। তার মা বলেছে আমার ঘরে তো ঠিক মতো চাল নেই, আমি চাল দিইনি। তখন বিনোদ বলেছে না, তুমি তাকে দাও, সে আমাদের জন্য অনেক কিছু করেছে। তখন তার মা তাদেরই খাবার থেকে তাকে ডাল ভাত পাঠিয়ে দিচ্ছে। অবস্থা এতটাই খারাপ। এখানে আরেকটা শ্রমিক দেখি যাই, ঋষিকেশ, তৃতীয় দেশে যার সম্পর্কে আলোচনা করেছি, সেই ঋষিকেশ খাদ্যের অভাবে মারা যাচ্ছে। গণেশ নামে আরেকজন শ্রমিকের 3 মেয়ে সন্তান মারা গিয়েছে খাদ্যের অভাবে, ভয়াবহ অবস্থা। এখানে কি জয়নালকে দেখি যে কাবুলের কাছ থেকে টাকা ধার করতো, এখন এই পর্যায়ে তাকে আর কেউ টাকা ধার করে না, সে ধার দেয় না, সে অনেক দূর থেকে টাকা ধার করার ব্যবস্থা করছে। এমন একটা অবস্থা, খুব খারাপ একটা অবস্থা। প্রতিটা শ্রমিক এখন সব বিনোদের বাড়িতে আসে, কারণ বিনোদের বাড়িতে কথাবার্তা হয়, যেহেতু সে এখানে নেতা হিসেবে আবির্ভূত হয়েছে, সবাই তার কাছে সলাপ পরামর্শ করতে আসে। এবং তার পাশে যেহেতু শ্রমিকরা বিনোদন হিসেবে সন্ধ্যাবেলা গান বাজনা করে এটা আয়োজন বিনোদ করে, এই জন্য তার বাসায় শ্রমিকদেরই আনাগোনা বেশি হয়। তো এখানে সব শ্রমিকদেরই দেখি তারা বিভিন্নভাবে তার কাছে চলে আসছে। এরকম একটা পর্যায়ে এখানে দেখি কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মিস্টার দত্ত মহাবীর সিংকে সাথে নিয়ে বিনোদের বাড়িতে এসেছে। তাকে দেখে সবাই অবাক। হাফিজও এখানে চলে এসেছিল, আরেকজন শর্ট ফায়ারার। কেন তিনি এসেছেন? তিনি এসে বলেছেন যে আমরা পরাজয় স্বীকার করলাম, তোমাদেরকে আমরা আবার কাজে নিতে চাই। আমরা গ্যাস পরীক্ষা করে দেখেছি, কোনো গ্যাস নাই। শ্রমিকরা বলে আপনার কথা বিশ্বাস করি না, এর আগেও তো আপনি দীননাথ মুখার্জির সময় বলেছিলেন কোনো গ্যাস নেই। তখন সে বলছে যদি 42 নম্বর ডিপোর একটা দেয়াল, একদম খাদের নিচে 42 নম্বর ডিপো, খনির খাদের ভিতরে, সেই 42 নম্বর ডিপোর দেয়ালটা যদি তোমরা একটু কেটে দিতে পারো তাহলে গ্যাস ভালো হয়ে যাবে। এটা কোনো কঠিন কাজ না। সে ঠিক বোঝাতে পারছিল না। সে বলছিল তোমরা যদি তখন মহাবীর সিং সুবেদার আপনি থামেন, আমি বুঝিয়ে বলছি, সোজা কথা সোজাভাবে এদেরকে বলবো, এত শুদ্ধভাবে বললে শ্রমিকরা বুঝবে না। তখন মহাবীর সিং বলে হ্যাঁ গ্যাস আছে, এখানে ঝুঁকিও আছে, এই কারণে তোমাদেরকে 500 টাকা বোনাস দেওয়া হবে এবং এই 1.5 মাস যে তোমরা কাজ করনি তার টাকাও দেওয়া হবে এবং ওভারটাইমও দেওয়া হবে। সব মিলে 700-800 টাকা তোমাদেরকে দেওয়া হবে। বিনিময়ে 42 নম্বর ডিপোতে খাদের ভিতর ঢুকে তোমরা একটা দেয়াল ফুটো করে দেবে, তাতে গ্যাস বের হয়ে যাবে। অর্থাৎ এখানে সনাতন, যাকে সাইকি বলতো, সে বলছে যে এখানে শ্রমিকদের যেন জীবন্ত কবর দিতে চাচ্ছে মালিক পক্ষ তাদেরকে, অথচ তারা টাকা খরচ করে পাখা কিনবে না, তারা বালু ব্যবস্থা করবে না, গ্যাস দূর করার মিটার কিনবে না, এত টাকা খরচ না করে কিছু শ্রমিকের জীবনের ঝুঁকি নিয়ে দেয়াল কাটতে পাঠিয়ে তারা গ্যাস দূর করার ব্যবস্থা করবে। অর্থাৎ টাকা খরচ না করে শ্রমিকের জীবনের উপর তারা ঝুঁকি নেবে। কতটা অমানবিক! অর্থাৎ সরকারের আইনই তারা মানছে না। শ্রমিক কয়লা খনির যে আইন গ্যাস দূর করা, সেই আইনই তারা মানছে না। তো এমন একটা পর্যায়ে শ্রমিকরা
কথা বলছে না। তখন মহাবীর সিং বলে ঝুঁকি নাও থাকতে পারে, তোমরা তো শ্রমিক, তোমরা তো জানো গ্যাস জমনে সবসময় যে বিস্ফোরণ হয় এমন তো কথা নেই। তোমরা 42 নম্বর ডিপোতে ঢুকে যদি খাটটা একটু কেটে দেয়ালটা একটু কেটে দিতে পারো, বিস্ফোরণ যদি না হয়, তাহলে তো তোমরা 800 টাকা পেয়ে গেলে। তো অনেক কিছু করতে, অনেক টাকা শ্রমিকদের কাছে। 1.5 মাস শ্রমিকদের খাদ্য নেই, অন্য সংস্থানে কিচ্ছু নেই, এমন একটা পরিস্থিতিতে তার টাকার টোপ দেখালো। এখন শ্রমিকরা বলল এখানে যে ঝুঁকি কম তা বুঝতে পারছি, তাহলে যে নামবো তার প্রমাণ কি যে ঝুঁকি আসলে অত না? মহাবীর সিং বলে ঝুঁকি যে বেশি না, শুধুমাত্র একটু দেয়াল কেটে দিয়ে আসবে, তার প্রমাণ হচ্ছে আমি নিজে নামবো। মানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দত্তর ডান হাতে মহাবীর সিং যে জীবনে কোনোদিন খাদের মধ্যে নামেনি, সে আজকে বলছে আমি নামবো, আমি নিজে তোমাদের সামনে নামবো। এটাই প্রমাণ করে যে গ্যাস যদি বেশি থাকতো তাহলে তো আমি নামতাম না। তাহলে শ্রমিকরা কিছুটা আশ্বস্ত হয়, মহাবীর সিং বলছে সে নামবে, তাহলে আমরা নামতে পারি। তখন তারা সলা পরামর্শ করে বলল ঠিক আছে আমরা রাজি আছি। বিনোদ এবং হাফিজ সলা পরামর্শ করলো, তারা বললো আমরা রাজি আছি। কি লাগবে? তাহলে 1জন শর্ট ফায়ারার লাগবে আর 7 জন মাল কাটা লোক লাগবে, যারা 1জন বারুদ ফুটাবে গ্যাসের মধ্যে, বাদ বাকি দেয়াল ফুটো করবে। তাহলে এখানে শর্ট ফায়ারার হিসাবে হাফিজ বলল যদি অর্থের দিকে চিন্তা করি তাহলে বিনোদ তুমিই যাও, তোমার বোন আছে, মা আছে, তোমার সংসার টাকা দরকার, তুমিই যাও। তার আর মাল কাটা হিসাবে 7 জনকে নেওয়া হলো। 7 জনের মধ্যে হচ্ছে 1জন হরিদাস, মোস্তাক, জয়নাল, রমজান, আরিফ এবং সনাতন। এই 7 জনকে এখানে নেওয়া হলো। তো সব ঠিকঠাক। তারা রাত 12টার সময় রাত 12টার সময় চুক্তিও সই হলো। বিনোদের মা দৌড়ে এসে কলম এগিয়ে দিল, সে চুক্তিও হলো। মহাবীর সিংহ সই করলো এবং রমজান সইটা একটু দেরিতে করলো, কারণ রমজান উপস্থিত ছিল না। রমজানকে গফুর মিয়ার ছেলে, কারণ গফুর মিয়া জানেই না তার ছেলে চুক্তি সই করেছে, কারণ তখন সে উপস্থিত ছিল না। তো এই চুক্তিটা পরে হয়েছে, এটাও পরবর্তী কাহিনীতে আমাদের লাগবে। তো এমন একটা পরিস্থিতিতে তারা সবাই রাজি হলো, কেন বিনোদের একটা কথা এখানে স্পষ্ট হলো, আর কতদিন আন্দোলন করে শ্রমিকদের জীবন নিয়ে সিনেমিনি খেলবো? এত টাকা যখন দিচ্ছে একটা ঝুঁকি আমরা নিতেই পারি। যেহেতু মহাবীর সিং নিজে নামবে, সে তো ঝুঁকি নাও থাকতে পারে। কিন্তু একটু পরে খবর আসলো শ্রমিক ইউনিয়নের নেতা কুদরতকে পুলিশ ধরেছে, অর্থাৎ কোম্পানি তাদের হামলা আরম্ভ করে দিয়েছে। তখন এই খবর পেয়ে বিনোদ এবং হাফিজ দুজনেই বুঝতে পারলো এটা কোম্পানি একটা ফাঁদ, আসলে যারা আন্দোলন করেছে তাদেরকে মেরে ফেলার একটা ফাঁদ। তখন তা এবং শ্রমিকদেরকে নিষ্পেষিত করে ফেলার একটা ফাঁদ। এইসব এখানে আরেকটা কথা বলেছিল যে তোমরা যে খাদে নামবা, সবাই বলছিল আমরা যদি মারা যাই তাহলে এই 700-800 টাকার হিসাব কি? তখন বললো এই যে চুক্তি করলাম, তোমরা মারা গেলে এই যে কাগজগুলো তোমাদের পরিবারকে দিয়ে যাবা, তাহলে এই পরিবার, তোমরা যদি মারা যাও তাহলে পরিবার এই টাকা পাবে। তখন যখন কুদরত জেলে গেল, কুদরত পুলিশের হাতে ধরা পড়লো, তখন তারা বুঝতে পারলো এটা একটা ফাঁদ, এইসব চুক্তি সব মিথ্যা। তখন তারা অস্বীকার করলো, তখন বিনোদ এবং হাফিজ অস্বীকার করলো খাদে নামবে না, তারা এই চুক্তি মানে না, কারণ এটা একটা ফাঁদ। কিন্তু অন্য শ্রমিকগুলো তখন রেগে গেল। এখানে দেখা যাচ্ছে শ্রমিকরা এখনো শ্রেণী সচেতন হয়ে, অর্থাৎ একত্রে একভূত হয়ে তারা শ্রমিকের বিরুদ্ধে আন্দোলনের জন্য মাথাচাড়া দিয়ে উঠতে এখনো পারছে না। এখানে আরেককে দেখি যে টাকা ছাড়া তার কাছে অন্য কিছুর মূল্য নেই, চিৎকার করে বলতে থাকলো এই তুমি সবার জীবন নিয়ে, বিনোদকে বলো সবার জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার তোমার নাই। গণেশের ছেলে মেয়ে মারা গিয়েছে, ঋষিকেশ মারা যাচ্ছে, সবকিছুর জন্য কিন্তু তুমি দায়ী থাকবা, তুমি এভাবে এত টাকার অফার ফিরিয়ে দিতে পারো না। এখানে আরেকজন শ্রমিক মোস্তাক, সে সেখানে বলছে ইউনিয়ন মানি না, যে ইউনিয়ন শ্রমিকদের জন্য কাজ করছে সে টাকার জন্য সেই ইউনিয়নকে সে অস্বীকার করতে চাচ্ছে। এক একজন এক একভাবে চিৎকার চেঁচামেচি করছে। একটা পর্যায়ে জয়নাল এসে বলছে বিরাট তুমি কিছু মনে করো না, আমরা না খেতে পেয়ে অবস্থা আমাদের এতই খারাপ যে আমাদের মাথার ঠিক নেই, তারপরে আমরা রাত 12টার সময় অপেক্ষা করব, তুমি 1 নম্বর পিঠের কাছে তুমি যদি মন পরিবর্তন করো তাহলে আমাদের সাথে নিতে পারবো। অর্থাৎ তারা এখনো বিশ্বাস করে যে তারা খাদে নামবে, অর্থাৎ কুদরতে জেলে ভরেছে, এখানে মালিক পক্ষ প্রতারণা করছে, এই সব কিছু তাদের কাছে গৌণ হয়ে গেছে। মুখ্য হচ্ছে টাকা, কারণ টাকার অভাবে তারা বিপর্যস্ত। এরকম একটা পরিস্থিতিতে বিনোদ যখন ঘরে আসে, ঘরের মধ্যেও যেন সে দেখতে পায় সেই
মাকে, সে শ্রমিকদের প্রতিরূপ হিসেবে তার মাকেও যেন দেখতে পায়। মার মুখ ভার হয়ে আসে, সে ছেলেকে দোষারোপ করছে, তুমি যখন এত টাকার অফার পেলে সব ফেলে দিলে, তুমি না আমাকে একটা পাহাড়ের কাছে বাড়ি কিনে দেবে, আমাকে একটা সুন্দর জীবনের স্বপ্ন দেখিয়েছে, সেই স্বপ্ন যখন তোমার কাছে ফিরে আসলো তুমি সেই স্বপ্নটাকে ধূলিসাৎ করে দিলে। তখন বিনোদ বারবার মাকে বোঝাতে চাইলো, মা তুমি যা বুঝো না সেটা নিয়ে কথা বলো না, এটা আসলে একটা ফাঁদ। কিন্তু মা বুঝতে চাইলো না। তখন বললো, সে কষ্টেই বললো, এক রূপাই আমাকে বোঝে, রূপাকে সে ভালোবাসতো, যদিও সে রূপাকে বিয়ে করতে পারবে না, এখন সংসার চালানোর সামর্থ্য তার নেই। তখন মা বললো, তাহলে আমাদের মা মেয়েকে তুমি বের করে দাও, আমাদেরকে ভিক্ষা করে খাই। রূপাই যখন বোঝে রূপাকে নিয়েই থাকো। মা অভিমান করলো, চিৎকার চেঁচামেচি করলো। এমন একটা পরিস্থিতিতে তখন সে খেতে বসছিল বিনোদ। তখন মার উপর অভিমান করে বিনোদ ভাতের থালা ফেলে দিয়ে সে শর্ট ফায়ারের জিনিসপত্র নিয়ে সে সেই 1 নম্বর পিটের দিকে রওনা দিল 42 নম্বরে খাত কাটার জন্য। অর্থাৎ এখানে বিনোদকেও যেন আমরা শ্রেণী সচেতন শ্রমিক হিসাবে দেখি না। শ্রমিকদের যে জীবন ঝুঁকির মধ্যে, সে শিক্ষিত মানুষ, হাফিজ, সে সেটা বুঝতে পারার পরও মায়ের উপর অভিমান করে সে মধ্যবিত্ত মানসিকতায় মানুষ হয়ে সে শ্রমিকদের জীবনকে যেন ঝুঁকির মধ্যে নিয়ে গেল। সে তাদের সকলকে নিয়ে সে খাদের মধ্যে প্রবেশ করলো দেয়াল কাটার জন্য। চতুর্থ দৃশ্যে গিয়ে আমরা দেখি শ্রমিকরা কিভাবে সেই কয়লা খনির মালিকদের প্রতারণার ফাঁদে পা দিল। তো নাটকটার পঞ্চম এবং ষষ্ঠ দৃশ্যে গিয়ে আমরা দেখব কিভাবে শ্রমিকরা কয়লা খনির ভিতর কিভাবে আগুন লেগে যায়, বিস্ফোরণ হয়, জল ঢোকে, তাদেরকে কিভাবে মেরে ফেলাচ্ছে। বিভিন্ন কাহিনী আমরা পরবর্তী 2 দৃশ্যে দেখতে পাবো। আগামী ক্লাসে আমি পরবর্তী 2 দৃশ্য সম্পর্কে তোমাদের নিখুঁত আলোচনা করে এই কাব্যের, এই নাটকটির পুরো প্রশ্ন নিয়ে আমি তোমাদেরকে আলোচনা করব। নাটকটির পুঙ্খানুপুঙ্খানু আলোচনা করার আমার ইচ্ছা ছিল, কিন্তু সময়ের অভাবে আমি শুধু তোমাদেরকে সংক্ষেপেই বলে গেলাম। আগামী ক্লাসে নাটকটির শেষ 2টা দৃশ্য এবং প্রশ্ন নিয়ে আলোচনা করে আমরা অঙ্গার নাটকটি শেষ করব। ভালো থেকো, ধন্যবাদ।